পাশে ফ্ল্যাটে ব্যাচেলর কিছু ছেলেকে ডেকে এনে মাকে হসপিটাল অবধি নিয়ে যাই, কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে মার অ্যাটাক ব্রেন অবধি এফেক্ট ফেলেছিল। ডক্টর জানালেন ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করতে হবে। আগামী পরশুর মধ্যে যদি অপারেশন করতে না পারে তবে মা আর বাঁচবে না। সবই ঠিক ছিল, কিন্তু অপারেশনের অ্যামাউন্ট শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল যেন। এত টাকা তাও একদিনে কিভাবে জোগাড় করব আমি? আমার মাথায় কিচ্ছু আসছিল না। বাসায় গিয়ে মায়ের গহনা বেচে দিয়ে 1050-এর মতো টাকা পেয়েছিলাম, কিন্তু এটা তো ওই টাকার ধারে কাছেও ছিল না। টিউশনি দুটো থেকে যা বেতন পেয়েছি তার কিছু মাকে ভর্তি করতেই চলে গিয়েছে। তারপর হুট করে মাথায় এলো মায়ের ব্যাংক থেকে লোন নেব। সেখানে গিয়ে ম্যানেজার থেকে জানতে পারলাম কিছুদিন আগে মা এখানে জয়েন হওয়ায় ওনারা নতুন এমপ্লয়িকে এত অ্যামাউন্ট কোনোভাবেই ঋণ দেবেন না। নতুন এমপ্লয়ি ছিলেন? হ্যাঁ, আগে যেখানে জব করতো সেটা থেকে এখানে বেতন ভালো ছিল, সেই জন্য এখানে নিযুক্ত হয়েছিল। তারপর মা আর বোন ছাড়া আমার আর কেউ নেই। মায়ের কিছু হয়ে গেলে আমি আর বোন একেবারে নিঃস্ব হয়ে যেতাম। আমার বোনের জন্মের 1 মাস পরেই আমার বাবা মারা গিয়েছিলেন। এমনকি আঙ্কেলের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তখন সব দিক থেকে শূন্য পেয়ে আমি যখন ক্লান্ত, তখন হুট করে আমার বান্ধবী লিসার বলা কথা আমার মাথায় এলো। লিসার থেকে একদিন আপনার ব্যাপারে শুনেছিলাম। কথার প্রসঙ্গে ও একদিন আমাকে বলেছিল আপনার কাছে যাওয়া মেয়েদের ওয়ান নাইট স্ট্যান্ড 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। তখন মনে হয়েছিল মাকে বাঁচানোর এই একটাই রাস্তা। কোনো কিছু না ভেবে সেদিন আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মিস ন্যান্সির থেকে জানতে পারি এখানে অনেক মেয়েরই ভিড় থাকে, তাই আমাকে কয়েকদিন ওয়েট করতে হবে। কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই ওনাকে অনেক অনুরোধ করার পর আমার চোখের পানি দেখে তার দয়া হয়েছিল। আর তারপর ওই রাতে আপনার সাথে, তারপরে সবটাই জানা আপনার। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল তে। শেষমেশ জাংকুকের কৌতূহল মিটল। একটা মেয়ে কতটা অসহায় হয়ে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছিল আজ সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারলো। এটাই বুঝি টাকার মূল্য। তে নিঃশব্দে কেঁদে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো তার জানাটা যে খুব দরকার ছিল। কেঁদে নিন, কারণ এবার থেকে আপনার কান্না নিয়ন্ত্রিত হবে শুধুমাত্র আমার দ্বারা। তারপর জাংকুক তাদের সব ডিল ফাইনাল করে নেয়। আজ দার্জিলিং এর জার্নি এখানে সমাপ্ত। জাংকুক আর তের যথারীতি তাদের কাজেরও ইতি ঘটেছে। অজ্ঞতা এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই তারা রওনা দেয়। এখানে থাকা কয়েকদিন জাংকুকের সঙ্গে কোনো রুট ব্যবহার করেনি। সবশেষে ভালো লাগার ব্যাপার ছিল যে দার্জিলিং এর সব কাজ ভালো করতে পেরেছে তে। প্রত্যেকটা প্রেজেন্টেশনই তার সফল হয়েছিল, যার কারণে প্রত্যেকটা ডিলই ফাইনাল হয়েছে। দার্জিলিং থেকে আসার পর ম্যাম আপনাকে স্যার ডেকেছেন। যাচ্ছি। বরাবরের মতোই কেবিনের সামনে যেতে দরজা খুলে গেল। এটা কয়েক মাসে অভ্যাসে পরিণত হয়েছে তের, তাই একবারই এটুকা দিতে উদ্যত হয় না সে। আসবো স্যার? অনুমতি পেয়ে ভিতরে এসে দাঁড়ালো তে। আজ কেবিনে জাংকুক একা নেই, বরং তাদের মুখোমুখি চেয়ারটাতে হাসি হাসি মুখ করে জিহব বসে আছে। হে মিস তে, হোয়াটসঅ্যাপ? জিহবকে দেখে সেদিনের ফাইলে মিথ্যে বলে সই করানোর কথাটা মাথায় আসতেই ওর প্রতি মেজাজটা বিগড়ে গেল তের। রাগ চেপে রেখে ভদ্রতার খাতিরে বলে ওঠে, নাথিং স্পেশাল। আপনার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, একেবারে সবগুলো ডিলই কনফার্ম। জবাবে কিঞ্চিত হাসলতে, যাকে বলে না চাইতেও জোর করে হাসা। আর আপনার এই সাকসেসের জন্য ভাই কাল সন্ধ্যায় বিশাল বড় পার্টি থ্রো করেছে। পার্টির কথা শুনে বেশ চমকালোতে। জাংকুকের দিকে তাকিয়ে ভাবলেশহীনভাবে নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে কাজ করতে দেখে আবারও জিহবের দিকে দৃষ্টিপাত করলো। পার্টি? হ্যাঁ পার্টি। বড় বড় ডিল কনফার্ম হলে ভাই পার্টি দিয়ে থাকে, এটাই তো হয়ে আসছে। তবে এবারে পার্টির মধ্যমণি কিন্তু আপনি। স্যার আমাকে কিসের জন্য ডেকেছিলেন? এবার জাংকুক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। আগামীকাল সন্ধ্যা 7:30টায় পার্টি থ্রো করেছি, চলে আসবেন। জাংকুকের কথা আশ্চর্যতে। পার্টি ইনভাইট কেউ এমনভাবে দিয়ে থাকে এটা তার জানা ছিল না। এবার তাহলে আমি আসি। ওয়েট, কালকে আসার আগে অবশ্যই শাড়ি পরে আসবেন। কেন? এটা পার্টির থিম। মাথা নেড়েতে কেবিন থেকে বেরিয়ে যেতে জাংকুকের দিকে তাকিয়ে যে প্রশ্ন করে,
হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমি কিভাবে এই বিলাসবহুল জীবনধারা পরিচালনা করি বা আমি কিভাবে এত টাকা উপার্জন করি? আমি এর জন্য ক্যাসিনো গেম খেলার একটি সহজ সাইট ব্যবহার করি যার নাম মোস্ট বেট। এই সাইটটিতে আপনি অনেক ক্যাসিনো গেম পাবেন। এছাড়াও রয়েছে লাইভ ক্যাসিনো গেম যেখানে আপনি সরাসরি বাজি রাখতে পারবেন। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করে আপনি হাজার হাজার ডলার বা বিডিটি উপার্জন করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি সেখান থেকে প্রফিট পাচ্ছি। দেখুন আমি কিভাবে এখানে গেমস খেলেছি আর এটা কত সহজ ছিল। এখানে আরো অনেক গেম আছে যেমন ক্র্যাশ গেম, এভিয়েটর গেম, লাইভ গেম যা লাইভে ডিলারদের সাথে খেলতে পারবেন। দেখলেন তো এটা কত সহজ ছিল। এছাড়াও বিভিন্ন ক্যাসিনো গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রিপ্টোর মাধ্যমে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। এখানে 24/7 আওয়ার সাপোর্ট টিম রয়েছে, তাই উইথড্র নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আর দেরি কেন, এক্ষুনি পিন করা কমেন্টের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন। আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে প্রচুর টাকা ইনকাম করুন। সিরিয়াসলি ভাই, কালকে পার্টির থিম শাড়ি, কিন্তু আমাদের অফিসে পার্টিতে এটা আবার কবে থেকে? তুমি তো সেটা না হয় কালই বুঝে নিস। ঠিক সন্ধ্যা 7:30টায় সুন্দর মতো রেডি হয়ে লিভিং রুমে এসে দেখতে পায় সুগা সোফায় বসে আছে। আরে সুগা ভাইয়া যে, তুমি কখন আসলে? বাপরে তে, তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া, আসলে আজকে বসের একটা পার্টি আছে, তাহলে চল আমি এগিয়ে দিয়ে আসি, কেমন? ওকে চলো। মা আসছি, সাবধানে যাস কিন্তু। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে। সুগা হলো নামজনের ছেলে। কিছুক্ষণের মধ্যে জাংকুকের হাউসের সামনে ব্লু রঙের একটি গাড়ি এসে থামে। এদিকে একটু পরপর হাতে থাকা দামি ঘড়ির স্ক্রিনে চোখ বোলাচ্ছিল জাংকুক। হয়তো কারো আশা নিয়ে অপেক্ষমান সে। গাড়ির আওয়াজ পেতে এগিয়ে গিয়ে সেদিকে দাঁড়ালো। গাড়ির এক পাশের দরজা খুলে তেকে বের হতে দেখে ভ্রুদয় কিঞ্চিত কুঁচকে গেল তার। শাড়ি পরিহিত তের থেকেও তার মনোযোগ গাড়িটার দিকে। কার গাড়ি এটা? জাংকুকের প্রশ্নের উত্তর হিসেবে গাড়ির অপর পাশ থেকে নেমে এলো সুগা। সুগাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল জাংকুক। এই লোককে? তে এগিয়ে এলো জাংকুকের দিকে। গুড ইভিনিং স্যার। এই মিস্টার কে? তে কিছু বলার আগে তের পাশে এসে দাঁড়ালো সুগা। হাই মিস্টার জাংকুক, আমাকে দেখে চমকে গিয়েছেন নিশ্চয়ই। আপনি কে? সুগা। জাংকুকের এমন প্রশ্নে তে আর সুগা দুজনেই অবাক। আমি মিন ইয়ঙ্গি ওরফে সুগা, তের বাবার বন্ধুর ছেলে। ও আচ্ছা, গেস্টদেরকে কি বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি, নাকি ভেতরেও আসতে দেবেন? সুগার এমন অপমানমূলক কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ল জাংকুক। ইয়া শিওর। ভালো একটা মুড জাস্ট বিগড়ে গিয়েছে জাংকুকের। গলার টাইটা একটু ঢিলে করার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের 2 আঙুল উঠিয়ে কপালে ঘষতে লাগলো। কি ভাবলো আর কি হলো? ভাই সবাই এসে গেছে, মিস্ত্রিও এসেছে, এবার তাহলে পার্টি শুরু করি। জিওপের কথায় মাথা নেড়ে সায় জানালো জাংকুক। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে করছে না। সুগার নামে এই ছেলেটা কেমন চিপকে আছে তের সাথে। মাইকে অ্যানাউন্স করছে জিহোপ, যেখানে তের স্কিল আর তাদের কোম্পানির বর্ণনাই বেশি। স্টেজের মেইন পয়েন্টে ডাকা হলো তেকে, পাশাপাশি তার বস হিসেবে জাংকুককেও। চোয়াল শক্ত করে জাংকুক এগিয়ে গিয়ে পকেটে হাত গুজে তের পাশে দাঁড়াতেই তালির বর্ষণে মুখরিত হতে লাগলো চারিপাশ। জাংকুকের মুখে হাসি নেই, ব্যাপারটা অন্যদের কাছে যথেষ্ট স্বাভাবিক, কিন্তু তের কাছে নয়, কারণ তার সামনে জাংকুক খিলখিল করে হেসেছে। তাহলে আজ কি হলো? সার্ভিং ট্রেতে করে কেক নিয়ে আসলো একজন স্টাফ। তের এক হাত ধরে কেকটা কাটলো জাংকুক। কাটা শেষ আর অমনি গটগটে স্টেজ থেকে নেমেও গেল সে। ব্যাপারটাতে সবাই একটু অবাক। পরিস্থিতি স্বাভাবিক করতে জিহোপ মাইক্রোফোনে ডান্সিং এর অফার করতেই সবার মধ্যে আবারও উত্তেজনা ভর করলো। স্টেজ থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে জাংকুককে খুঁজলোতে এই লোকের যে কি হয় কে জানে। পার্টিতে নাকি থিম ছিল শাড়ি, অথচ এখানে সে একাই শাড়ি পরে এসেছে। বাকি সবাই ওয়েস্টার্ন পরেছে নিজেদের মতো করে। তাহলে জাংকুক তাকে মিথ্যে বললো কেন? অজ্ঞতা শাড়ি সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। ইতিমধ্যে পার্টিতে সবাই নিজেদের কাপড় নিয়ে ডান্স শুরু করে দিয়েছে। উজ্জ্বল আলোর বদলে সফট মিউজিকের সাথে জ্বালানো হয়েছে হালকা ড্রিম লাইটসের আলো। কি হয়েছে? সুগার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো তে। জাংকুককে খুঁজতে গিয়ে সুগার কথা বেমালুম ভুলেই গিয়েছিল। কই কিছু না তো। ওকে, উইল ইউ ড্যান্স উইথ মি? ইচ্ছে করছে না। ওফো, কাম অন তে, কোনো অজুহাত চলবে না, এসো এসো।
এক প্রকার টেনে টুর্নিতে একে নিয়ে ডান্সিং পয়েন্টে দাঁড়ালো সুগা। দূর থেকে ব্যাপারটা দেখে মুহূর্তের আগে রিরি করে উঠল জাঙ্কুকের সমস্ত শরীর। তের এক হাত নিজের বুকের উপর রেখে নিজের হাতের কোমরে জড়িয়ে দুলে দুলে সবার সাথে পা মিলিয়ে ডান্স করতে শুরু করলো সুগাতে। তের অস্বস্তি হলে মুখে কিছু বলছিল না। হাত ইশারা করে একজন সার্ভিং বয়কে ডেকে উঠল জাঙ্কুক। ছেলেটির হাতে থাকা ট্রে থেকে ওয়াইনের গ্লাস নিয়ে একে একে 4টা গ্লাসই ফাঁকা করে দিল। কিন্তু এতেও লাভ হচ্ছে না, রাগ তার কমছে না। দ্রুত পায়ে হেঁটে স্টেজের মেন পয়েন্টে গিয়ে সুগার তের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। জাঙ্কুককে দেখে সুগার বুক থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো তে। জাঙ্কুক রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে তে আর সুগার দিকে। এনি প্রবলেম মিস্টার জিওন? সুগার কথার উত্তর দিল না জাঙ্কুক। সুগার বুকে রাখা তের ডান হাত বেশ শক্ত করে চেপে ধরে টানতে টানতে ওকে নিয়ে হাঁটা ধরলো সুইমিং পুলের দিকে। ব্যাপারটাতে সুগা বেশ ভরকে গিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এত জোরে টানতে থাকায় তে তাল সামলাতে পারছে না। তার উপর শাড়ি দুটো মিলিয়ে বেশ দৌড়ে দৌড়ে পা চালাচ্ছে সে। জাঙ্কুক তাকে এভাবে কেন নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না সে। গন্তব্যে এসে তের হাতটা ছেড়ে দিল জাঙ্কুক। রাগে সে রীতিমতো কাঁপছে। কি হয়েছে স্যার? কথাটা শেষ করার আগে তের বাহুদয় চেপে ধরল জাঙ্কুক। ব্যথায় কুকিয়ে উঠল তে। সুগার সাথে এত ঘষাঘষি কিসের আপনার? অনেক বেশি ভালো লাগে তাই না তে? কেমন বুকে হাত দিয়ে নাচছিলেন, ওর স্পর্শে মজা পান তাই না? কোমর চেপে ধরেছিল, কিছুই বলেননি, খুবই এনজয় করেছেন তাই না? এতক্ষণ শান্ত থাকলেও জাঙ্কুকের এমন নোংরা কথায় এবার বেশ জোরে বসলো তে। ঝাড়া মেরে জাঙ্কুকের হাত সরাতে চেষ্টা করলেও লাভ হলো না, কারণ জাঙ্কুক অনেক জোরেই ধরেছে। কি আজে বাজে বকছেন, মাথা ঠিক আছে আপনার? একদম ঠিক আছে। সুগার সাথে এত ঘষাঘষি কিসের আপনার? কিসের এত ঢলাঢলি বলুন আমাকে। ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বস বলে যা ইচ্ছে তাই বলে যেতে পারেন না। পারি, অবশ্যই পারি। আপনার ব্যাপারে তো সব পারি। আপনি আর সুগার সাথে মিশবেন না, ব্যাস। মানে সেটা কি আপনি বলে দেবেন? বন্ধু হয়েছি বলে আপনার হুকুমে আমার লাইফ চলবে? আর তাছাড়া আমার উপরে কিসের এত অধিকার বোধ আপনার? আমি যার সাথে ইচ্ছে নাচবো, যার সাথে ইচ্ছে মিশবো। কেন আপনি নিষেধ করবেন আমায়? কেন? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট, আই লাভ ইউ। ভালোবাসা হচ্ছে এক মানবীয় অনুভূতি, এক আত্মকেন্দ্রিক অভিজ্ঞতা। হাজার রকম ভালোবাসার মধ্যে পুরুষ আর নারীর মধ্যকার ভালোবাসা। জগৎ সংসারে প্রণয় বলে সম্বোধিত, যার আক্ষরিক অর্থ প্রেম। ধীরে হোক বা দ্রুত প্রেম, কারো জীবনে বলে কয়ে আসে না। প্রেম হয় দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে। প্রেম হয় অপমান থেকে, এমনকি লজ্জা থেকেও বর্ষিত হয় প্রেমের বাড়িধারা। ভালোবাসা মানে ভালোবাসা মানুষটার জন্য নিজের সমস্ত ইগোকে বিসর্জন করে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা, জয়ের কাছে হার মেনে নেওয়া। তেমনি আজ ভালোবেসে হার মেনে নিয়েছে জাঙ্কুক। অবশেষে নিজেকে সংযত করতে না পেরে মনের কথা মুখ অবধি এনেছে সে। তের দু আঁখির পাতায় নিজের দৃষ্টি স্থাপন করে জানান দিয়েছে নিজের অভিব্যক্তি। দুজনের মধ্যে 1 ইঞ্চির দূরত্ব, কারো মুখে কোনো কথা নেই। তে বিস্মিত চোখে জাঙ্কুককে দেখে কেঁপে ওঠা গলায় জিজ্ঞেস করে উঠল, কি বললেন আপনি? আই লাভ ইউ। তের বাহু চেপে ধরে আরেকটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে কথাটা বেশ ঠান্ডা স্বরে বলে উঠল জাঙ্কুক। যেন পৃথিবীতে এই মুহূর্তে এর থেকে সহজ সুন্দর বাণী দ্বিতীয়টি নেই। হুঁশ ফিরতেই ধাক্কা মেরে জাঙ্কুককে নিজের থেকে ছাড়িয়ে দিল তে। ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে জাঙ্কুক কয়েক পা পিছিয়ে গিয়েছে। তের এমন ব্যবহারে জাঙ্কুকের চোখ মুখে ভর করে আছে এক ঝাঁক প্রশ্ন। নিজেকে ঠিক কি ভাবেন মিস্টার জিওন জাঙ্কুক? হোয়াট ডু ইউ থিঙ্ক টু ইয়োরসেলফ? টাকা আছে বলে যখন যার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবেন আপনি? আমার সাথে এমন নিম্নমানের মজা করার সাহস কোথা থেকে এলো আপনার? আপনার বেতনভুক্ত কর্মচারী বলে আপনার সব অসম্মান সহ্য করে যাব এমনটা কিন্তু নয়। তে আমি আপনার সাথে মজা করছি না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। ভালোবাসেন? ওহ গড, মিস্টার জিওন জাঙ্কুক কিনা ভালোবাসে আমার মতো মেয়েকে? আদৌ কি এটা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া ভালোবাসি তো বললেন, ভালোবাসার মর্ম বোঝেন আপনি? ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করবেন না। ভালোবাসা এমন এক বস্তু যাকে ভালোবাসলে পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে হলেও শক্ত করে তার হাত ধরে রাখা যায়। কাউকে ভালোবাসলে সব ছেড়ে ছুড়ে তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়া যায়, যার কাছে থাকা মানে আমি সবচেয়ে নিরাপদ। আচ্ছা আপনিই বলুন না, আদৌ কি আপনি এসবের যোগ্য? যে ছেলে জামা কাপড়ের মতো বেড পার্টনার চেঞ্জ করে তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না, যার মধ্যে চরিত্রের ছিটে ফোটাও নেই।
তার উপর নির্ভর করে পথ চলাটা তো দূর, কয়েক সেকেন্ড তার সামনে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগে। আর সেখানে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না। আপনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু পেতে পারেন, কিন্তু আমাকে না। জাঙ্কুকে কিছু বলতে না দিয়ে পার্টি হাউস ছেড়ে বেরিয়ে গেল তে। স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এতটা অপমান আজ অব্দি কেউ তাকে করেনি। এই মুহূর্তে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে তার। ভালোবেসে কি অন্যায় করে ফেলেছে সে? না, নিজেকে অনেকবার অনেক রকম ভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল, যাতে আর যাই হোক নিজের মনের কথাগুলো তার মুখ অবধি চলে না আসে। অথচ রাগের বশে আজ সত্যিটা বলেই দিল, কিন্তু তার পরিবর্তে কি পেল? উপহাস, ধিক্কার। এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য নই? চোখের কোণে চিকচিক করে উঠে অশ্রুগুলো। হাতের আঙুলের ডগায় এনে চোখের সামনে ধরল জাঙ্কুক। একটা মেয়ের জন্য আজ তার চোখে পানি। সত্যি নিজেকে আজ বড্ড বেশি প্রহসনের শিকার বানিয়ে ফেলেছে সে। বিছানার উপর মাথা চেপে ধরে বসে আছে তে। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। রাগে দুঃখে পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছে, যার ফল হিসেবে এই মাথা ব্যথা। জাঙ্কুকের আচরণগুলো যতবারই মনে পড়ছে ততবারই রাগের শরীর গিজগিজিয়ে উঠছে তার। আদৌ কি এই লোক ভালোবাসায় কিছু বোঝে? বোঝে না। এরা শুধু জানে মেয়েদের বিছানায় নিতে। সে নিজেও তো জাঙ্কুকের কাছে গিয়েছিল, তবে এক রাতের পর যেখানে কোনো মেয়ের দিকে সে ফিরেও তাকায় না, সেখানে তাকে কেন ভালোবাসার কথা বলল কে জানে। হয়তো চাকরি দেবার মতো এটাও কোনো ফাঁদ। রুমের মধ্যে কারো পায়ের শব্দে বন্ধ চোখের পাতা খুলে মাথা উঁচিয়ে সেদিকে তাকালো তে। সুগা দাঁড়িয়ে আছে। ইস, এই ছেলেটা তার সাথে পার্টিতে গিয়েছিল, আর সে কিনা ওকে রেখে চলে এলো। আসার আগে বলে পর্যন্ত এলো না। এই কি হয়েছে, পার্টি ছেড়ে ওভাবে চলে এলে? এমনি শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছিল। ওহ, কমেছে এখন? হ্যাঁ, একটু। কিন্তু তোমার বস ওভাবে তোমাকে টেনে নিয়ে গিয়েছিল কেন? জানো, আমি যখন ওদিকটায় যেতে নিচ্ছিলাম, মিস্টার জাঙ্কুকের ভাই, কি যেন নাম, ও হ্যাঁ যে হোক, উনি আমাকে আটকে দিয়েছিলেন। তাই বাধ্য হয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো। সরি, আসলে আমি তোমাকে রেখেই চলে এসেছি। না, এটা এমন কোনো ব্যাপার নয়। শরীর খারাপ লেগেছে, সো এসে ভালোই করেছো। আমি তোমাকে খুঁজেছিলাম, অবশ্য পরে আন্টিকে ফোন করেই জানতে পারলাম তুমি বাসায় চলে এসেছো। কিন্তু কি জানো, তোমার বসের রাগ দেখে আজ আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম। বাবারে, কি তেজ লোকটার! কেন, কি হয়েছে? কি করেছেন উনি? কি করেননি তাই বলো। প্রথমে তো তোমাকে ওভাবে টেনে নিয়ে গেল, তার কিছুক্ষণ পর এসে সবার সামনে পার্টির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দিয়েছিল। যে হোক, আর কয়েকজন মিলেও ধরে রাখতে পারছিল না কিছুতেই। আর কি চেঁচাচ্ছিল! বাবারে, অমন ক্ষিপ্ত লোকের আন্ডারে কিভাবে কাজ করো তুমি? আমার উপরে রাগ তাহলে এভাবে মিটিয়েছে? আসলে সবটাই আমার ভাগ্য। না, এটা বললে চলবে না। তোমার জব করার দরকার নেই, তুমি বরং ছেড়ে দাও ওটা। আরে বাবা, আমি আর ড্যাড তো রয়েছি, তোমাদের দুজনে খেয়াল রাখতে আমরাই যথেষ্ট তে। সেটা আমি জানি ভাই, কিন্তু আমি আত্মনির্ভরশীল হতে চাই, নিজে কিছু করতে চাই। অনেক তো সাহায্য নিয়েছি তোমাদের, এবার না হয় আমি আমার মতো করে মাকে দেখি। বেশ, তা করো, কিন্তু এই জীবন জাঙ্কুকের আন্ডারে নয়। যদি একান্ত চাকরি করতেই হয় তবে আমার অফিসে করো না হয়। কিন্তু আর কোনো কিন্তু শুনবো না আমি। আমার এই কথাটা অন্তত শুনতে হবে তোমাকে। কালকে জব ছাড়ছো তুমি, ওকে? কালকে ওই জবটা আমি এমনিতেও ছাড়বো। আর যাই হোক, এত কিছু পরেও ওই লোকের আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। হাতে রেজিগনেশন লেটার নিয়ে নিজ ডেস্কে বসে আছে তে। একটু পর পর ঘড়ি দেখছে সে, তবে হাতের নয়, অফিসের দেয়ালে টাঙানো ঘড়ি। তার কারণ হলো অফিস শুরু হয়েছে 2 ঘন্টা আগে, অথচ জাঙ্কুক আসার কোনো নামগন্ধ নেই। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। সে ধৈর্য রাখতে না পেরে এই নিয়ে পঞ্চমবারের মতো জাঙ্কুকের কেবিনে উকি দিল। না, এখনো আসেনি। অদ্ভুত তো, জাঙ্কুকে যদি না আসে তবে রেজিগনেশন লেটার বানিয়ে লাভ হলো কি? নিজের কেবিনের দিকে ফিরে যেতেই পেছন থেকে ডেকে উঠল পিয়ন। ম্যাডাম, আপনার কিছু দরকার? না, মানে দেখতে এসেছিলাম স্যার এসেছে কিনা। বস তো আজকে আসবে না ম্যাডাম। আসবে না কেন? সে কি, আপনি জানেন না? না, কি জানবো, কি হয়েছে? কি বলছেন ম্যাডাম? অফিসে সবাই জানে আর আপনি জানেন না? কি হয়েছে বলবেন তো? কাল রাতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, আর জানেনই তো যা হয় আর কি। এতটুকু শুনে তের চেহারার রং ফ্যাকাশে হয়ে এসেছে। তারপর? তারপর আর কি, গাড়ি নিয়ে সোজা খাদে। কি কি বলছেন কি আপনি? তবে আর বলছি কি ম্যাডাম, আমরাও তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম খবরটা শুনে।
স্যার তো আর এমনি এমনি ড্রিঙ্কস করেন না, যখন ওনার মন খারাপ হয় তখনই করেন। কালকেও হয়তো তেমন কিছুই হয়েছিল, আর তাই এখন এই অবস্থা। সত্যি নিয়তি কি নিষ্ঠুর। উনি ঠিক আছেন তো? বলুন না। এ যাত্রায় বাঁচবেন কিনা তা ঠিক বলতে পারছি না, কারণ শুনেছি তার অবস্থা বেহাল। কি, উনি কোথায় এখন? সেন্ট্রাল হাসপাতালে বা ওনার বাসায়, জানি না ঠিক করে। তবে আর যাই বলুন ম্যাডাম, এতে আমাদের তো লাভের লাভ কিছুই হলো না। বস অ্যাক্সিডেন্ট করলো, তাতে অন্তত কদিন অফিসটা বন্ধ রাখতে পারতো। অথচ দেখুন আজকেও ডিউটি করতে হচ্ছে। বিরক্তি লাগে না বলুন? কি বলছেন কি এসব? একটা মানুষের এই অবস্থা আর আপনি এগুলো ভাবছেন? ছি ছি। কারো জীবনের থেকে আপনার কাছে ছুটি কাটানোটাই বড় হয়ে গেল। স্যারের এমন অবস্থার কথা শুনে আপনার খারাপ লাগছে না? খারাপ লেগে আর কি হবে? উনি সব সময় যা ধমকে ধামকে রাখেন আমাদের, তাতে ওনার কিছু হলে তো আমাদেরই ভালো। উনি আর অফিসে আসতে পারবে না, আমরা সবাই জেহব স্যারের আন্ডারে কাজ করব। উনি আর যাই হোক অমন রকচটা নয়। আর এতে তো আপনারও ভালো ম্যাডাম, এত কাজ কেউ করাবে না আপনাকে দিয়ে। চুপ করুন, কি দিয়ে তৈরি আপনারা? ছি। পিয়নের উপর প্রচন্ড বিরক্তি আর মনের মধ্যে জাঙ্কুকের জন্য একরাশ চিন্তা নিয়ে অফিস ছেড়ে বেরিয়ে পড়ল তে। এই মুহূর্তে হাসপাতাল যেতে হবে। ভাই একটু তাড়াতাড়ি চালান না। রিকশায় ওঠা থেকে শুরু করে বারবার রিকশাওয়ালাকে একইভাবে উপরোক্ত কথাটা বলে যাচ্ছে তের তারায় রিকশাওয়ালা বিরক্ত হয়ে এবার রিকশা থামিয়েই দিল। আফা, এত তাড়া দিলে হইব? বারবার খালি এক কথা কইতাছেন। আমি কি প্লেন চালাইতাছি? দুই পা দিয়ে আর কত জোরে চালামো কন? সরি ভাই, কিন্তু আমার অনেক তাড়া আছে। তাড়া আছে তো রিকশায় কেন উঠছেন? ট্যাক্সি করে যান প্লিজ, তাড়াতাড়ি যান। তার কিছুক্ষণের মধ্যে তে হসপিটালে পৌঁছে যায়। হাসপাতালে ঢুকে হন্তদন্ত হয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ালো তে। এক্সকিউজ মি, আমাকে প্লিজ একটু বলবেন মিস্টার জিওন জাঙ্কুক কত নম্বর কেবিনে আছেন? ম্যাম একটু ওয়েট করুন, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ ম্যাম, উনি 3 তলায় আছেন। ওনার কন্ডিশন অনেক খারাপ। আচ্ছা, আপনি ওনার কি হন? আসলে সেটা না জানলে আপনাকে ভিতরে অ্যালাউ করা হবে না। আমি হলাম ওনার পিএ। এটা বলে তে দৌড়ে লিফটে ভিতর প্রবেশ করে, তারপর পৌঁছে যায় 3 তলায়। আর সেখানে গিয়ে দেখতে পায় জিহব মাথায় হাত দিয়ে বসে আছে, তার গায়ে রক্তের দাগ লেগে আছে। উনি উনি এখন কেমন আছেন? জিহব মাথা তুলে তাকিয়ে দেখে তে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনি আপনি কেন এসেছেন এখানে? আজকে আমার ভাইয়ের যা কিছু হয়েছে তা সব আপনার জন্য হয়েছে। আমি কাল সবকিছুই লুকিয়ে শুনেছি। তে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এখন জিহব নিজেকে শান্ত করে বলে, জানেন আপনি, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার ভাই অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে কত রুড ছিল, আর এখন প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। উনি দেখবেন ঠিক হয়ে যাবে। কিভাবে? ওর অবস্থা অনেক খারাপ। আমার অনেক ভয় হচ্ছে। ভাই ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনি জানেন ভাই এমন রুড ছিল না। ছোটবেলায় ভাইয়ের মা মারা যায়, তখন ও সারাদিন ঘরে বসে কান্না করত। তখন ওর দাদু আমাকে একটা অনাথ আশ্রম থেকে নিয়ে আসে তার সাথে খেলাধুলা করার জন্য। সেই ছোট থেকে সে আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। কয়েক বছর পর ওর দাদু মারা যায়। তখন ওর বাবা জিওন সাংহুন আরেকটা বিয়ে করে নেয়, যার নাম ছিল সানা। সানা সারাদিন জাংকুককে টর্চার করত আর সবার সামনে জাংকুককে অনেক আদর করত। সানার মারের দাগ এখনো জাংকুকের পিঠে আছে। মূলত এসব কারণেই আর একাকিত্বে সে একসময় রোবটে পরিণত হয়। ছোটবেলা থেকেই ও অনেক বেশি কষ্ট পেয়ে বড় হয়েছে। বলতে বলতে জেহব আবার কান্না করে দেয়। তে এখন নিজের ভুল বুঝতে পেরেছে। তে জেহবকে শান্ত করার চেষ্টা করে। জানেন আপনি, আমার ভাই আপনাকে কতটা ভালোবাসে। কালকে ড্রিঙ্কস করে অনেক মাতাল হয়ে গিয়েছিল, তারপরও ওর মুখে শুধুমাত্র আপনার নামটাই ছিল। আমার ভাইটা অনেক বেশি অবুঝ। ওকে কি একটু ভালোবাসা দেওয়া যেত না? ও নিজেকে সবার সামনে দেখায় ও অনেক বেশি রাগী, কিন্তু আমি তো জানি ভাইয়ের ভেতরটা কতটা বেশি নরম। ওদের কথার মাঝে জাঙ্কুকে কেবিন থেকে একটা ডক্টর বের হয়ে আসে। ডক্টর, আমার ভাইয়ের এখন কি অবস্থা বলুন না। ডক্টর চুপ করে আছে। তখন তে ডক্টরকে বলে, কি হলো ডক্টর? কিছু তো বলুন, আপনি এভাবে চুপ করে আছেন কেন? এই ডক্টর, কথা বলছিস না কেন? বল আমার ভাই এখন কেমন আছে। প্লিজ মিস্টার জিহব, আপনি শান্ত হন। আই এম সরি। রোগী কি বলুন না। উই আর এক্সট্রিমলি সরি। উনি কোমায় চলে গিয়েছেন। জানি না আদৌ সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা। আপনারা শুধু আল্লাহকে ডাকুন আর ওনার জন্য দোয়া করুন। কথাটা শোনা মাত্রই জিহব ফ্লোরে ধপ করে বসে পড়ে। জাংকুক ছাড়া যে তার আর কেউই নেই।
তে নিজেও কান্না করছে। তে তো নিজেকে দোষী মনে করছে জাঙ্কুকের এমন অবস্থার জন্য। কারণ কালকে সে যদি অমন না করতো, জাঙ্কুক ড্রিঙ্কস করে গাড়ি চালাতো না, আর না জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হতো। 5 বছর পর একটা 2 বছরের ছোট বাচ্চা ছেলে ছুটে বেড়াচ্ছে, আর হঠাৎ এতে এসে তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। চুমু খেয়ে বলে, এই তেকুক, এত দৌড়াদৌড়ি করলে হবে বলো? চলো, খাবার খাবে। না মা, আমি ওইসব পচা খাবার খাবো না। কি বলছো সোনা? খাবার না খেলে তো পাপা তোমার বিকেলে ঘুরতে নিয়ে যাবে না। তাই বলছি, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি তুমি সত্যি বলছো মা? ওকে ওকে, তাহলে তাড়াতাড়ি খাইয়ে দাও। আপনারা ঠিক ভাবছেন, এটা জাঙ্কুক আর তের ছেলে। অনেক কিউট, কিন্তু অনেক দুষ্টু। এখন তে আর জাঙ্কুক অনেক ভালো আছে, আর শান্তিতেও আছে। সেদিন জাঙ্কুক কোমায় চলে যাওয়ার পর তে প্রতিদিন এসে জাঙ্কুকের দেখাশোনা করত। এর 7 মাস পর হঠাৎ জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। তারপর জাঙ্কুক পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার কয়েক মাস পর জাঙ্কুক তেকে বিয়ে করে, এবং যে হোক তের বান্ধবী লিসাকে বিয়ে করে নেয়। লিসা এখন 3 মাসে গর্ভবতী। এই তো আর কিছুদিন পর সুগার সাথে জিমিনের বিয়েটাও হয়ে যাবে। তের মা ইউন, জুন, জেহোপ এবং জাঙ্কুক তে তারা একই বাসায় রয়েছে, একসাথে মিলেমিশে। জাঙ্কুক এখন আগের মতো রাগী নেই, সে এখন ভালো একজন বিজনেসম্যান। তের কথায় জাঙ্কুক মাফিয়া জগৎ থেকেও বের হয়ে এসেছে। এখন তাদের হাসি খুশি একটা সুন্দর পরিবার হয়েছে।